বাবা নাটক করেছিলে বলে তোমাকে মেরেছিল। তিনি চাইতেন না তুমি অভিনয় করো? না না, একদম চাইতেন না। বাপরে, সর্বনাশ, একদম না। জানি না কেন ভেতরে ছোটবেলা থেকে একটা অভিনয়ের প্রতি ভীষণ টান ছিল। তো তখন বলছি আমি যে সেগুলো খুব এত দ্রুত হচ্ছে যে তখন লাইটও আসেনি। আমি লণ্ঠনের আলোয় পড়ছি, বাবু ফিরলেন, হাতে টর্চ, আমাকে এই আঙুলে একটা টর্চের বাড়ি মারলেন। খুব ভীষণ লাগলো। আমি খুব আস্তে করে তাকাতাম, আর সতীনাথ দা এরা সব বলতো, উফ কি তাকালি। আমি বুঝতাম না। প্রথম প্রথম কি আমার মনে হতো আমি জীবনেও পারবো না, আমি বোধহয় কোনোদিনও পারবো না। বাবু একদিন দেখতে দেখতে বললেন আমার মাকে যে, আচ্ছা বাবলি কি সিগারেট খায়? ছেলের গোটা জীবনে একটা দিনে ওকে এরকম দিতে পারতাম, পারিনি তো। আমি খুব সত্যি কথা বলতে পছন্দ করি। প্রথমত আপনি যেটা বললেন, আমি এরকম কথা কোথাও বলিনি। হয়তো প্রত্যেকটা ডিরেক্টরের একটা নিজস্ব কোনো গ্রুপ আছে, সেই গ্রুপে যারা বিলং করেন তাদেরকে দিয়ে তিনি অভিনয় করান। আমার অপারেশন হয়েছে আজকে ঠিক 6 দিন পর থেকে আমি ফ্লোরে, কিভাবে সেই অবস্থায় আমি হুইল চেয়ার চালানো শিখে পাঠ করতে শুরু করলাম 6 দিন পর থেকে। কিন্তু আমি কাউকে বলতে পারবো না গিয়ে যে আমায় নিন। রবীন্দ্রনাথকে কি রাইটার হিসেবে ক্রিটিসাইজ করা সম্ভব? যদি কারো মনে হয় সে করতেই পারে। তোমার কাছে যেটা সাকসেস, আমার কাছে সেটা নাই হতে পারে। আমার কাছে হয়তো আর একটা দিকে এগিয়ে যাওয়াটা অনেক বেশি সাকসেস। মানুষ আমাকে মনে রাখুক এরকম কোনো বাসনা বা কোনো ইচ্ছেই আমার আমি কখনো ভেবে দেখিনি। তোমাকে দেখে আমার একটা সবসময় এই পারসেপশন কেন তৈরি হয়ে আছে যে খুব তুমি গুরুগম্ভীর। থাকতেই পারে, কোনো অসুবিধা নেই তো। এমন তো নয় যে আমাকে কেউ গুরু গম্ভীর মনে করলে আমি তাতে কিছু মনে করছি বা আমার খুব দুঃখ হচ্ছে। এক একটা মানুষকে, মানুষের চেহারা, তার সবকিছুর মধ্যে দিয়ে আর একজন মানুষ তার সম্পর্কে একটা ধারণা করে। সেই ধারণাটা অনেক সময় মিলতে পারে, অনেক সময় নাও মিলতে পারে। মিললেও অসুবিধা নেই, না মিললেও অসুবিধা নেই। তো যদি কারো মনে হয় আমি খুব গুরু গম্ভীর, রাগী, আরো দুটো শব্দ জুড়ে দিই, না কুঁচু, অহংকারী, আমার কোনো অসুবিধা নেই। বাবা নাটক করেছিলে বলে তোমাকে মেরেছিল। কেন? তিনি চাইতেন না তুমি অভিনয় করো? না না, একদম চাইতেন না। বাপরে, সর্বনাশ, একদম না। আসলে আমাদের বাড়ির, যে বাড়িতে আমি বড় হয়েছি ছোট থেকে, খুবই রক্ষণশীল একটা পরিবার। এবং কিন্তু কখনো আপনি সেটাকে খারাপ বলতে পারবেন না, মানে ভালো লাগছে না বলতে পারবেন না। শৈশব সম্পর্কে ভাবাটা আমার কাছে সবচেয়ে একটা বড় আনন্দের সময়ে, আনন্দের জগতে ফিরে যাওয়া। মানে আমার জীবনে আমার শৈশব ভীষণ ভীষণ দুর্মূল্য একটা জিনিস বলে আমার মনে হয়, যেটা আমি জীবনে আর কখনো ফেরত পাবো না। সেটা এতটাই সুন্দর ছিল, এতটাই দামি ছিল, মূল্যবান ছিল। যত দিন যাচ্ছে সেটা আমি আরো বেশি বুঝতে পারছি। যাই হোক, আমাদের বাড়িতে বাচ্চারা সবাই পড়াশোনা করবে, ভীষণ ডিসিপ্লিন পছন্দ করতেন আমার বাবাই বাড়ির গার্জিয়ান। সবাই ঠিক সন্ধ্যে 6টায় বাড়িতে ঢুকবে, একদম ঘড়ি ধরে সবকিছু, নিয়মানুবর্তিতার মানে একদম চূড়ান্ত একটা জায়গা। আর অভিনয় তো আমাদের, আপনারা বোধহয় সবাই জানেন যে আমি বালুরঘাটে বড় হয়েছি, নর্থ বেঙ্গলের। সেখানকার একটা খুব নামজাদা নাট্য দল আছে ত্রিতীর্থ বলে। তো ত্রিতীর্থের যিনি প্রতিষ্ঠাতা, নির্দেশক, অভিনেতা, নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়, গত কিছুদিন আগে কাকু চলে গেছেন। তো তিনি আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু,
এবং তৃতীর্থের যেটা প্রেমিসেস সেটা আমাদের বাড়ির পরে একটা বাড়ি, তারপরে তৃতীর্থ। হুম। তো ছোট থেকে তৃতীর্থ আমাদের সঙ্গে জড়িয়ে আছে। যে প্রসঙ্গে কথাটা বলছিলাম, ওই হরিমাধব কাকু বহুবার আমার বাবাকে বলেছেন হুম। যে দে না দে না দে না, মেয়েটাকে দে না, আমি বাবলিকে নিয়ে, আমার বাড়ির ডাকনাম হুম। বাবলি, ওর আমার সঙ্গে একটু কাজ করুক, দে না, আমার ওকে খুব দরকার। তো বাবু কখনো রাজি হননি, আমার বাবা কখনো রাজি হননি। এটা কাকুরও খুব দুঃখ ছিল, আর আমারও জানি না কেন হুম। ভেতরে ছোটবেলা থেকে একটা অভিনয়ের প্রতি ভীষণ টান ছিল। কোথা থেকে এলো আমি জানি না, কেননা হুম। আমাদের মানে আমি আমার আগে কাউকে দেখিনি আমাদের বাড়িতে অভিনয় করতে। কিন্তু কোথা থেকে যেই টানটা ছিল সেটার একটা কারণ হতে পারে আমি খুব অল্প বয়স থেকে গল্পের বই পড়া, কবিতার বই পড়া, কোথা থেকে এগুলো আমার মধ্যে এসেছিল আমি এখনো বুঝি না। মানে ওইরকম একটা মফস্বল শহরের থেকেও আমি ওইগুলো সঙ্গে যুক্ত হয়ে গেছিলাম। হুম। ফলে স্কুলে এই ধরনের কম্পিটিশন হলে তাতে থাকা, একটু 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 করে কেন জানি না ওই রেডিও, হ্যাঁ মনে পড়েছে, রেডিও একটা বড় মাধ্যম ছিল যেটার আমি খুব কাছাকাছি পৌঁছে গেছিলাম। মানে আমি একদম কাছাকাছি ইন দ্য সেন্স, আমি বলছি হাসি পাবে হয়তো, যে বাড়িতে তো এইসব শোনা খুব একটা অ্যালাউড ছিল না, তো এই রেডিওর একদম যেটা স্পিকার যেটা ছিল, স্পিকার, হ্যাঁ। যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু শুনতে পাচ্ছি, সেখানে কানটা লাগিয়ে দিতাম। দিয়ে আমি ওইখানে মানে কতটা আস্তে করলেও সেখানে আমি শুনতে পাই, সেভাবে রেডিওর সঙ্গে আমার একটা বন্ধুত্ব ছিল। সে রেডিও নাটক, ছোট্টবেলা থেকে রেডিও নাটক, বাংলা আধুনিক গান, বাংলা ছায়াছবির গান, অনুরোধের আসর, এগুলো হচ্ছে আমার সঙ্গী ছিল। ওই থেকেই কিনা জানি না, ওই যে জগন্নাথ বসু, শোভনলাল মুখোপাধ্যায়, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, পার্থ ঘোষ, পরে এরা সব আমার ঘনিষ্ঠ হয়েছিলেন সবাই, খুব আমি সবার কাছেই স্নেহ পেয়েছি। কিন্তু সেই সময় তারা আমার কাছে একটা আমার স্বপ্নের জগতে তারা ভীষণ বিচরণ করতেন। মানে তাদেরকে আমি ভীষণ চিনতাম, ভীষণ জানতাম, তাদের কণ্ঠস্বর, তাদের গে কি রকম অভিনয় করছেন সবটা মিলে। তো আমি গলা শুনে বলে দিতে পারতাম যে এটা কার গলা, জগন্নাথ দার না, ওই ছোট বয়স থেকে। তো সেইভাবে আমার নাটকের সঙ্গে বন্ধুত্ব বা কবিতার সঙ্গে বন্ধুত্ব, অভিনয়ের সঙ্গে বন্ধুত্ব। কিন্তু বাবা তো সেটা জানেন না। এবার স্কুলে একটা কম্পিটিশন হয়েছে, আমি তাতে নাম দিয়েছি। বাড়িতে তো বলার দরকার নেই, প্রশ্নই নেই, করতে দেবে না। তো বাবাকে বোধহয় আমার স্কুলের কোনো দিদিমণি বলেছেন যে আপনার মেয়ে দারুণ করেছে, খুব ভালো করেছে। এইসবও আমি জানি না। আমি রাত্রিবেলা পড়ছি, তখনও আমাদের ওই মফস্বল শহরে ছোট্ট প্রাইমারি স্কুলে পড়ি, তখন আসেনি, আপনার কারেন্ট আসেনি, হেরিকেনের আলোয় আমার মনে আছে। ফলে রাত্রিবেলা বাবু যখন বাড়িতে ফিরতেন তখন হাতে একটা টর্চ থাকতো। খুব মজার, ওই জায়গাগুলো না খুব তাড়াতাড়ি, খুব দ্রুত পরিবর্তিত হয়েছে, ডেভেলপ করেছে রাদার। আমি জানি না সত্যি সত্যি ডেভেলপমেন্ট হয়েছে কিনা, কিন্তু চেহারাগত ভাবে ওই গাছপালা, ফাঁকা জায়গাটা হঠাৎ ইমারতে ইমারতে ভরে গেছে। তো তখন বলছি আমি যে সেগুলো খুব এত দ্রুত হচ্ছে যে তখন লাইটও আসেনি। আমি লণ্ঠনের আলোয় পড়ছি, বাবু ফিরলেন, হাতে টর্চ, আমাকে এই আঙুল নিয়ে একটা টর্চের বাড়ি মারলেন। খুব ভীষণ লাগলো। তো আমি তো বুঝতেই পারছি না কেন, কিন্তু আমাদের জিজ্ঞাসা করার মতন সাহস ছিল না যে কেন। তো নিজেই খুব দেখলাম মানে রেগে একদম ফেটে পড়ছেন। আমি তো বুঝতে পারছি না, আমি তো কোনো অন্যায় কিছু করিনি, কোথাও কিছু করিনি, কি হলো হঠাৎ। তখন দেখলাম উনি নিজেই বলে ফেললেন, মানে রাগের চোটে শুদ্ধ বাংলায় বলে ফেললেন, রঙ্গমঞ্চে অভিনয় করা হচ্ছে। তো সেইটা ছিল কারণ যে আমি কেন অভিনয় করছি স্কুলের নাটকে, পড়াশুনো বাদ দিয়ে কেন আমি অভিনয় করছি, সেই জন্যই টর্চের বাড়িটা। পরবর্তীকালে যখন তুমি অভিনয় শুরু করলে তখন এই ইকুয়েশনটা চেঞ্জ হয়েছে, ভালোভাবে অ্যাকসেপ্টেন্স? খুব সত্যি কথা বলতে কি, আদিক্ষেতা কখনো করেননি। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে আসার মুহূর্ত থেকে উনি আমাকে, আমার বাবা আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু, গুরু, আমার কাছে আমার আকাশ। কিন্তু আমার বাবা, তার দোষ গুণ নেই, তিনি বেশি অত্যাধুনিকতা পছন্দ করতেন না, ইত্যাদি ইত্যাদি, এসব সত্ত্বেও
আমাকে বোধহয় উনি প্রথম 2-3 দিন আমি হস্টেল পেয়েছিলাম না, নৈহাটিতে আমার খুড়তুতো দিদির বাড়িতে ছিলাম। উনি প্রথম 2 দিন আমাকে যাদবপুরে নিজে ট্রেনে করে পৌঁছে দিয়েছিলেন। তারপর থেকে বলেছিলেন যে এবার তোমাকে যখন যেতে হবে তুমি নিজে যাও। ওই মানুষটা কি করে, এই মানুষটা মানে ওই শহরের সীমানা পেরিয়ে এসে যে মুহূর্তে আমি এখানে পা রাখলাম এবং আমার মানে কলেজের গণ্ডিতে আমি ঢুকলাম, উনি কিন্তু আমায় ছাড়লেন এবং ছাড়লেন এত সুন্দর করে। আমি তো এতদিনকার এত মানে বদ্ধ হয়ে থাকা আবেগ সব নিয়ে, আর আমাদের যাদবপুরে না ভীষণ ভাবে এইগুলো চর্চা হতো, তো মাউন্টেনিয়ারিং, ফটোগ্রাফি ক্লাব, ওদিকে আপনার থিয়েটার ক্লাব, সবকিছু। তা আমিও তো একদম ক্ষুধার্ত একজন মানুষ এসবে ঝাঁপিয়ে পড়েছি। তো সেগুলো জানতেন, বুঝতে পারতেন যে এসব নিয়ে খুব ব্যস্ত আছি, কিন্তু কখনো একটা কথা বলেন। তারপরে যখন আমি তৃপ্তি মিত্রের কাছে অভিনয় শিক্ষা শুরু করলাম, না একেবারে ফর্মালি, তখন আমাদের অভিনয় শিক্ষার মধ্যে একটা পার্ট ছিল জানেন তো, যে আমি খুব সফট স্পোকেন ছিলাম। আমি এত আস্তে কথা বলতাম যে দুটো রকমের ব্যাপার ছিল আমাকে ক্লাসে। আমাদের আরব্ধ নাট্য বিদ্যালয়ে সবাই আমাকে নিয়ে খুব মানে ভালোবাসতো, মজাও করতো। এটা রীতা একবার তাকা, রীতা একবার তাকা, রীতা একবার তাকা। আমি খুব আস্তে করে তাকাতাম, আর সতীনাথ দা এরা সব বলতো উফ কি তাকালি। বুঝতাম না, মানে ওই যে ঝটাং পটাং ব্যাপারটা তখন আমার ছিল না। আর একটা ছিল যেটা, সেটা হচ্ছে আমি খুব আস্তে কথা বলতাম। আর আমি বিস্মিত হতাম যে তৃপ্তি মিত্র, যিনি আমাদের শিক্ষাগুরু, আমাদের উনি নিজেই শিখিয়েছিলেন জেঠিমা বলতে, ফলে আমরা জেঠিমা বলি। তার গলার ওই রেঞ্জ, ওই স্বরের বিভিন্নতা, কি করে সম্ভব? প্রথম প্রথম গিয়ে আমার মনে হতো আমি জীবনেও পারবো না, আমি বোধহয় কোনোদিনও পারবো না। জেঠিমা আমাকে প্রথমে শিখিয়েছিলেন, শোন এই ঘর থেকে কথা বলবি, আমি এখানে বসে আছি, কিন্তু তুই ধরে নে আমি পাশের ঘরে বসে আছি, তুই সেভাবে কথা বল। তো এই প্র্যাকটিসটা হতে 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 তখন একটা নেশা পেয়ে হয়ে গেছে, যে গলাটাকে আমি কতটা ছাড়তে পারি, কতটা খুলতে পারি, আমার গলা কত উঁচুতে যায়, আমার গলা কত নিচুতে যায়, কত রকম বিভিন্নতা হয় আমার গলায় আমি দেখি। এইটা করতে 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 এমন একটা অভ্যেস হয়ে গেছে যে আমি যখন সাধারণ জীবন যাপন করছি বাড়িতেও, তখনও সেটা হয়ে যাচ্ছে, আমার গলার নানান রকম হচ্ছে। তখন একদিন আমার বাবা বলছেন, উফ এই ভদ্রমহিলা না তোর সর্বনাশ করে ছেড়ে দিয়েছেন, তুই তো দেখি আস্তে কথা বলতেই পারিস না। তো এইরকম 2-1টা কমেন্ট ছাড়া, কিন্তু নিজে গেছেন উনি তৃপ্তি মিত্রের বাড়িতে গেছেন, গিয়ে বলেছেন যে আপনি তো, আপনার তো এখন কোনো রোজগার নেই, আপনি কেন ওকে রাখছেন আপনার কাছে, ওর তো একটা খরচ আছে, ও হস্টেলে থাক যেমন ছিল। তো সেগুলো সবই হয়েছে, কিন্তু বাধা দেননি আর কখনো, আবার আদিক্ষেতাও করেননি যে আমার মেয়ে এটা করে। টিভিতে যখন কাজ করতে শুরু করলাম, টিভিতেও রাজা সেন প্রথম আমাকে জেঠিমার কাছে পারমিশন নিয়ে কাজটা করাতে শুরু করেছিল। সুবর্ণলতা আমার প্রথম টিভির কাজ। তারপর থেকে ওই যখন যে ডাকে করে যাচ্ছি, কিন্তু মফস্বল শহর তো, প্রথম যখন টেলিকাস্ট হচ্ছে সবার মধ্যে খুব উত্তেজনা, কিন্তু আমার বাবার মধ্যে আমি কখনো দেখিনি ওইসব, ওটা নিয়ে আমি কোনো আদিক্ষেতা দেখিনি। শুধু বন্যী শিখা বলে একটা সিরিয়াল হতো দেবাংশু সেনগুপ্তের নির্দেশনায়, সেখানে আমি একটা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতাম, জেলার। আর অপু অপু করতো জেলার, শাশ্বত করতো জেলার, আর আমি অ্যাসিস্ট্যান্ট জেলার, এইরকম আর কি। তো সেখানে আমাকে দেবাংশু একটা দিয়েছিল যে কনস্ট্যান্ট সিগারেট খায় মহিলা, কনস্ট্যান্ট স্মোক করে, ওই ধরনের পোশাক, ইউনিফর্ম, আর তাতে কনস্ট্যান্ট সিগারেট খেতে হয়। প্রথম প্রথম আমার খুব অসুবিধা হতো, কাশি পেয়ে যেত। ধীরে ধীরে ওই শর্ট দিতে 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 ওটা প্র্যাকটিস হলো। বাবু একদিন দেখতে দেখতে বললেন আমার মাকে যে আচ্ছা বাবলি কি সিগারেট খায়? মা বললেন কেন? না আমার যেন মনে হয় টান দেখে যে তো খায়। বাবা চেইন স্মোকার ছিলেন, কিন্তু ওই যে ছোট ছোট কতগুলো জিনিস লক্ষ্য করা, যে কিভাবে অভিনয় করছে, কি করছে, এগুলো দেখতেন,
কিন্তু কখনো আমি বলতে শুনিনি আমাকে যে খুব ভালো করেছো হুম। বা তুমি এটাই তোমার প্রফেশন করবে কিনা ভাবছো কি। হুম। নেভার। হুম। ঠিক আছে, যা হচ্ছে হয়ে যাচ্ছে। হুম। এটা নিয়ে আমি আদিক্ষেতাও দেখিনি, আবার পরবর্তী সময় মানে কলেজের পরে আমাকে আর কখনো নিষেধও করেননি। ইউজুয়ালি আমার ক্ষেত্রে আমার কাজের কথা নিয়ে আমি বেশিরভাগ সময় আমার স্বামী যিনি আর আমার ছেলে, হুম। ও তখন তো খুব ছোট থেকে, ও জন্ম থেকেই আমায় দেখছে অভিনয় করতে। এদের দুজন ছাড়া বাড়িতে আর কারোর সঙ্গে যে খুব একটা কখনো আর কেউ নেই ও। হুম। কিন্তু বাবা মা থাকতেও কখনো যে খুব একটা এইসব নিয়ে কথা হয়েছে তা নয়। কাজের জায়গাটা কাজের জায়গার মতোই থেকেছে, বাড়িটা বাড়ির মতনই থেকেছে। কিন্তু আমার বর বা আমার বাচ্চা এদের সাথে আমার মানে আমি বাড়ি ফিরলি, মা আজকে কি সিন হলো, হুম। কি কি শর্ট দিলে আজকে, ছোট থেকে জিজ্ঞেস করে। তুমি ছোট ছোট সময় বাবার সঙ্গে যে এরকম ভাবে কমিউনিকেশনটা হচ্ছিল না, কিন্তু বাবার রেসপেক্টের জায়গায় তার একটা শাসন করার, তুমি যখন মা হলে তোমার ছেলের প্রতি এই রিলেশনটা কিভাবে, দুটোর মধ্যে ডিফারেন্স এসছে বা পার্থক্য কিভাবে তুমি দেখো? আমি জানি না, বোধহয় সময়ের সঙ্গে সঙ্গে এসছে, কিংবা একজন পুরুষ মানুষ যখন তিনি পুরো একটা পরিবারের দায়িত্বে থাকেন। হুম। না, আমাদের তো মানে সম্পূর্ণভাবে জয়েন্ট ফ্যামিলি ছিল। মানে আমার 2 কাকা, 2 কাকিমারা, খুড়তুতো ভাই বোনেরা, আমরা সবাই একসাথে। মানে ধরুন আমাদের বাড়িটা 25 কাঠা জমির উপর একটা বাড়ি, তার 2টো উঠোন, হুম। এবং যেমন হয় হুম। 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 খুবই সুন্দর, ভীষণই সুন্দর সেরকম একটা বাড়ি। তো সেইখানে ওইরকম একটা বাড়ি, তার জমি জমা যা যা আছে, গ্রামের বাড়ি, সব কিছু, ব্যবসা বাণিজ্য পারিবারিক যা যা আছে, সবকিছুর মাথার উপর যিনি আছেন, তাকে বোধহয় তার জায়গা থেকে, তার ধরন অনুযায়ী, এই যে আপনারা আমাকে বলেন যে তোমাকে দেখে মনে হয় খুব রাগী বা আরো কি কি সব, তো আমার বাবাকে দেখেও হয়তো সেটা মনে হতো। তো বাবাকে সবাই খুব ভয় পেত, মানে আমাদের কারোর এরকম কোনো সাহসই ছিল না যে আমরা ওনাকে ঘুরিয়ে কোনো প্রশ্ন করি, কখনো না। সেটা বরং অনেক বয়সে এসে তখন বলা যেত, কিন্তু আমি অল্প বয়সে তো ভাবতেই পারিনি, কখনোই ভাবতে পারিনি। এবং আমাদের বাড়িতে এগুলো ভীষণ ছিল যে আমরা যেটা বলবে আমরা সেটা করব, মানে সেরকমটাই সবাই করছে। আবার যখন কোনো বাচ্চার জন্য, আমরা ধরুন 11-12টা ছেলে মেয়ে একসাথে বড় হচ্ছি, কোনো বাচ্চার জন্য যখন কিছু আসছে তখন সকলের জন্যই আসছে, কেউ বাদ নেই সেখানে। সেটা খাওয়ার জিনিসই হোক, খেলনাই হোক, কোথাও বেড়াতে যাওয়া হোক, জামা হোক, সবকিছু। ফলে একটা একদম আলাদা সেটা। আর আমি যখন আমার ছেলেকে বড় করছি তখন তো আমি আর আমার ছেলে, পরিবারে আর কোনো, যেহেতু আমার হাজবেন্ড একাই ছেলে, মানে ওর বাবা মায়ের, তো একটা বাড়িতে একটা বাচ্চা যখন এককভাবে বড় হয় আর সকলের সঙ্গে বড় হয়, সেটার মধ্যে একটা বিস্তর ফারাক থাকে। হয়তো সেই ফারাকটা হয়েছে ভীষণভাবে, যার ফলে আমি আমার বাচ্চার গার্জিয়ানও, বন্ধুও, সবকিছুই। দেখুন, আমরা তো খুব দুর্ভাগ্যের ব্যাপারে যে আমরা তো এরকম উন্মুক্ত খোলা মাঠ, যেখানে আমি দৌড়ে বেরিয়েছি, পাড়ার পর পাড়া, এ গলি বেয়ে সে গলি বেয়ে দৌড়তে দৌড়তে ত্রিতীর্থের চারদিকে ঘুরে, ত্রিতীর্থের বেড়ার ফাঁক দিয়ে চোখ গলিয়ে দেখে কি রিহার্সেল হচ্ছে, এত কিছু একটা দিনের মধ্যে যে কিছুটা আমরা ছুটেছি, আমি কল্পনাই করতে পারি না। আমি যদি আমার ছেলের গোটা জীবনে একটা দিনে ওকে এরকম দিতে পারতাম, পারিনি তো। একটা জায়গায় তুমি বলেছো যে হচ্ছে কি, আমি 35 বছরের বেশি সময় ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো আমার ফেসবুক বা ইনস্টাতে গিয়ে কিছু প্রমাণ করার নেই, কিন্তু উল্টো দিকে আবার দেখা যাচ্ছে যে কার কত ফলোয়ার্স আছে, কে কতটা সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ, তার উপর ডিপেন্ড করে সব কাস্টিং করা হচ্ছে। এখানে একজন ডিরেক্টর খুব একটা ভালো কথা বলেছেন, মানে তার অ্যাসপেক্টে বলছে যে আমরা যদি একদিনের টেলিকাস্টকে আমরা যদি 100 ধরে চলি, তাহলে একজন ব্যায়ামবীর
একজন টিকটকার মানে যে রিলস বানায়, এই দুজন হচ্ছে গিয়ে এদের হচ্ছে 80% ডায়লগ থাকবে, হুম। আর যারা অ্যাক্টিং করতে পারেন, হুম। যারা শিখে এসছেন, তাদের থাকবে হচ্ছে গিয়ে 20% ডায়লগ। সেই নিয়ে ডিরেক্টরের সকালবেলা থেকে লড়াই শুরু হলো। যারা সত্যি অভিনয়টা করতে জানে তাদের স্কোপ দিনে দিনে কমে আসছে। এইটাকে তুমি কিভাবে দেখো? আমি খুব সত্যি কথা বলতে পছন্দ করি। প্রথমত আপনি যেটা বললেন, আমি এরকম কথা কোথাও বলিনি হুম। যে ফেসবুক বা ইনস্টাগ্রামের ফলোয়ার্স আমি এসব বদার করি না। হুম। আমি এরকম কথা কখনো বলিনি। হুম। আমি যেটা বলেছি, এগুলো আমি হুম। আমার ওই স্কিলটা নেই এগুলো করার। আচ্ছা। আমার ওটা করতে ভালো লাগে না। হুম। সবচেয়ে বড় কথা, ওই স্কিলটাও হয়তো আমি হুম। কোনোভাবে অ্যাকোয়ার করতে পারতাম, কিন্তু আমার ওটা ভালো লাগে না। হুম। ভালো লাগে না তারও পেছনে অনেকগুলো কারণ আছে। মানে কারো যে একটা কিছু ভালো লাগে বা ভালো লাগে না, হুম। তার পেছনের কারণ হচ্ছে যে আমি ছোটবেলা থেকে কখনো, এটা কিন্তু আমি বারবার বলছি, যেটা আমার জন্য, হুম। আমার জীবনে, একদম একদম। অন্য কারোর সঙ্গে এটা কোনো তুলনায় আমি যাচ্ছি না, যে আমার বাবা মা আমাকে কখনো শেখাননি যে নিজের কথা নিজে বলো। হুম। এখন প্রফেশনের তাগিদে হয়তো এরকম ধরুন কোনো অনুষ্ঠানে এলাম, তখন হয়তো বলতেই হয় কিছু কথা, সেটাও মানে অনুষ্ঠানের স্বার্থে একেবারে। আমি সত্যি মন থেকে বলছি আপনাকে, আমার নিজের কোনো কথা, আহ, বিশেষ করে আমি এই করেছি, এটা দারুণ করেছি, হুম। এরকম আমি আমি বিশ্বাসী নই এই ব্যাপারটা। হুম। এটা করতে আমার ভালো লাগে না। তো আমার যদি ভালো লাগতো তাহলে আমি করতাম। হুম। আমার বাচ্চা বান্ধবী মনামি ঘোষ আমাকে দিয়ে জোর করে একটা ফেসবুক অ্যাকাউন্ট ও নিজে নিজে করেছে, হুম। যেন করতেই হবে। হুম। কয়েকটা ছবি আমার ক্যামেরার যে অ্যালবাম আছে সেখান থেকে ও, এটা সম্পূর্ণ ক্রেডিটটা ওর, যে আমার একটা অ্যাকাউন্ট আছে। হুম। সেখানে বোধহয় সর্বসাকুল্যে 10-12টা ছবি আছে। পোস্ট হয়তো ধরুন কোনো একটা এমন একটা কিছু পড়লাম কারোর লেখা, হুম। আহ, যেটা আমার মনে হলো যেটা সবাই পড়লে ভালো হয়, হুম। সেটাকে আমি হয়তো শেয়ার করে দিলাম। আমি ভালো করে জানিও না মানে কিভাবে এই হুম। শেয়ারটা কাদের সঙ্গে যাচ্ছে, আমার বন্ধুদের সঙ্গে নাকি ওই দেখে দেখে তখনকার মতন একদিন হয়তো পোস্ট করলাম একটা, তার 1 বছর পরে আরেকটা পোস্ট করতে গিয়ে আবার আমাকে নতুন করে ভাবতে হচ্ছে কিভাবে যেন করব। হুম। এইরকম একটা বিচ্ছিরি টাইপের স্কিল আমার এই ব্যাপারে। তো সেইটার জন্য আমি হয়তো একটা পোস্ট করলাম, মনে হলো যেটা সবাই পড়ুক। হয়তো সর্বপ্রিয়ানন্দকে আমি ফলো করি, কিন্তু আমি ফেসবুক দেখি, হুম। হুম। আমি ইনস্টাগ্রাম দেখি না, কিছু করিও না। ইউটিউব ফেসবুক আমি ঘাঁটি, এবং ওটা একটা আমার ওই বই পড়া যেমন একটা অবসর সময় কাজ, হুম। হুম। এটাও তেমনি একটা রাত্রিবেলায় ঘুম আসার আগে এটা একটা কাজ। আমি সর্বপ্রিয়ানন্দকে অনুসরণ করি। তো ওনার একটা লেকচার হয়তো আমার এতটাই ভালো লাগলো যে আমার মনে হলো যে সেটা যদি সবাই শুনতো, হুম। আমি তখন সেটা শেয়ার করলাম। এর বাইরে আমি কিছু করি না। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি করি না সেটা তো কোনো ভালো কি মন্দ এসবের বাইরে, হুম। এটা কোনো নিয়মও না, এটা কোনো অনিয়মও না। হুম। আমি এটা, হুম। এটাই আমি। তো আমি যেটা, সেটা যদি আমি নিজেই না অ্যাকসেপ্ট করতে পারি, হুম। তাহলে আমাকে লোকে অ্যাকসেপ্ট করবে কেন? তা আমি আমাকে ভীষণ ভালোভাবে অ্যাকসেপ্ট করি। হুম। আমি জানি এটা কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে, কারো কিছু না লাগতে পারে, সকলের সেই স্বাধীনতা আছে। আমি আরেকটা জিনিসও জানি, যে কথাটা আপনি দ্বিতীয়বার বললেন, যে এই ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য তাদের ফলোয়ার্স, তাদের ইত্যাদি ইত্যাদি যা যা নিয়ম কানুন আছে, তাতে হয়তো ওই একটা প্রচার হয়, একটা লোকের সামনে সারাক্ষণ থাকা যায়, ঘুরে দেখা যায়, সেটারও তো দরকার আছে অভিনেতা অভিনেত্রীদের। হুম। তো যারা সেটা ভীষণভাবে দরকার আছে মনে করেন, করেন। হুম। আমিও মনে করি দরকার আছে, কিন্তু আমার লজ্জা করে। হুম। আমার মনে হয় যে কোনো ডিরেক্টর, তিনি যদি আমাকে, তার দরকার হয় যে আমার এইরকম চেহারার, এইরকম আহ, একটা চরিত্র আছে আমার, যে যার সাথে আমার একে আমি রিলেট করতে পারি, হুম। তিনি নিশ্চয়ই আমার ডাকবেন। হয়তো এই ধারণাটা এখন সর্বৈব ভুল, হয়তো প্রত্যেকটা ডিরেক্টরের একটা নিজস্ব কোনো গ্রুপ আছে, সেই গ্রুপে যারা বিলং করেন তাদেরকে দিয়ে তিনি অভিনয় করান, হুম। কি সিরিয়ালে, কি আপনার থিয়েটারে, কি সিনেমায়, এরকমটাই বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে। কিন্তু আমি তো সেটাকে খারাপ বলতে পারবো না, হুম। সেটা তাদের নিয়ম, তারা সেট করেছেন। আপনি যদি আপনার গ্রুপের মধ্যে, হুম। আপনি যদি আপনার কাস্টিং সিলেক্ট করেন, হুম। তো আপনি করবেন, সেটা আপনার স্বাধীনতা। তার জন্য আমি
মানে আমার ব্যাড লাক হতে পারে যে আমি চান্স পাচ্ছি না, কিন্তু সেই পর্যন্তই। আমি আপনাকে কড়া নেড়ে বলতে পারবো না এই কথা যে স্যার আমি ভীষণ চাই অভিনয়টা করতে, আমি সত্যি সত্যি চাই, কিন্তু আমি বলতে পারি না। এইবার তাতে তো আমাকে কিছু ছাড়তেই হবে। আমার যেই স্কিলটা নেই তার জন্য আমাকে ছাড়তে হয়। যারা আমাকে ডেকে অভিনয় করান, আমি প্রাণ দিয়ে অভিনয় করি, তারা কখনো অস্বীকার করেন না সেটা। আমার আজকে এটা প্রথম বলছি, অন্তত যারা দেখেছেন সামনাসামনি তারা জানেন, তাছাড়া কোনো ক্যামেরার সামনে এটা প্রথম বলছি। আমার পায়ের অ্যাঙ্কেল ভেঙে গিয়ে ঝুলছে, এরকম 4-5 থেকে 4টে হাড় ফুটে ফুটে বেরিয়ে এসছে। আমি তখন ভেঙ্কটেশের ইয়ে করি, গৌরীদান বলে একটা সিরিয়াল করি, মেজর রোল, মূল রোল। বালিকা বধূ বলে কালার্সে একটা সিরিয়াল হতো, সেখানে ওই সুরেখা সিকরির পাঠটা। এবার হয়েছে, সেটা ঘটে গেছে, আমি সঙ্গে সঙ্গে ওদেরকে ফোন করে জানিয়েছি। এবার রিপ্লেসমেন্ট একটা ভীষণ বড় ব্যাপার। যেভাবে আমি ওই চরিত্রটা করি, ওরা চান যে আমি করি। এবার আমার পাটা অপারেশন ছাড়া কোনো গতি নেই। আমার অপারেশন হয়েছে আজকে ঠিক 6 দিন পর থেকে আমি ফ্লোরে। কিভাবে? বাড়িতে আসতো অ্যাম্বুলেন্স, ভেঙ্কটেশ ফিল্মস বলেই হয়তো এটা সম্ভব হয়েছিল। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ওদের কাছে যে বাড়িতে অ্যাম্বুলেন্স আসতো সকাল 9টার সময়, আমাকে 3 তলা থেকে স্ট্রেচারে করে নামিয়ে। আমার একটাই রেস্ট্রিকশন ছিল, সারাক্ষণ শুয়ে থাকতে হবে, পাটাকে মানে অন্তত আমার বাঁ পাটা স্ট্রেট থাকবে, কখনো একটু ভাঁজ হবে না। কেননা ওখানে যে লোহা লক্কর দেওয়া হয়েছে, 10টা স্ক্রু, 3-4টে পাত, এগুলো যাতে ফিক্সড হওয়া পর্যন্ত ওটাকে একদম স্ট্রেট রাখতে হবে, নড়াচড়া করা যাবে না। কি করে সম্ভব সেটা? আমি মুভ করবো অথচ সেটা নড়বে না, তাহলে ছেড়ে দিতে হয়, রিপ্লেসমেন্ট দরকার। সেটাই বা কি করে সম্ভব? ওরাও ভাবছেন, আমিও ভাবছি। যিনি ডিরেক্ট করতেন আবিরা, ও বারবার আসছে, দিদি কি হবে এবার, কি হবে? হ্যাঁ না আবিরা, আমি জানিস তো, আমার মনে হচ্ছে আমি পারবো। তুমি কি বলছো? আমার হাজবেন্ড, তিনিও শুনতে আসছেন না, আমি ধন্যবাদ দিই তাকে, উনি আমায় খুব ভালো চেনেন। উনি জানেন যে একটা চরিত্র করছি, এটা এতটাই মানে আমার উপর ডিপেন্ডেন্ট একটা সিরিয়াল পুরো, সেইখান থেকে আমি যদি আজকে হঠাৎ অফ হয়ে যাই, আমি সেটা নিতে পারবো না, এবং তাতে আমার শারীরিকভাবে সেরে ওঠাটা আরো বিলম্বিত হবে। এটা আমার হাজবেন্ড বুঝতে পারেন। তো ডাক্তারের কঠোর নির্দেশ, আমি জানি না ডাক্তারবাবু আজকে জানবেন কিনা, এবং ভীষণ রাগী আমার ডাক্তার, ভীষণ রাগী ডক্টর শুভাশিস দেব, মানে বাঘ, কিন্তু ভীষণ ভালো, দেবতা আমার কাছে। তিনি বলেছেন আমি এই পাটা যদি ভালো হয়, আমি বুঝবো যে হ্যাঁ ঈশ্বরের কৃপা আছে, কিন্তু এই পা যদি কোনো রকম এতটুকু এদিক ওদিক হয়, আমি কিন্তু আর হাত দেব না। সেই অবস্থায় আমার হাজবেন্ড এবং ওখানকার প্রোডাকশন মিলে ঠিক করলো যে, আমার হাজবেন্ড বললো আপনারা, আমি বুঝতে পারছি ওর জন্য এটা দরকার, কিন্তু আমার একটাই শর্ত, ডাক্তার যেভাবে ওকে থাকতে বলেছে ওকে সেভাবে থাকতে হবে, ওর পা নাড়ানো যাবে না। অতএব স্ট্রেচারের থেকে আপনার অ্যাম্বুলেন্সের স্ট্রেচার ওখানে পৌঁছবার পর, P51 পৌঁছবার পর আবার সেই স্ট্রেচার নিয়ে গিয়ে একটা ঘর আমার, সেখানে একটা বেড, সেই বেডের উপর সেই স্ট্রেচার, তারপরে আস্তে করে আমাকে শিফট করিয়ে আমার হেয়ার ড্রেসার মুনমুন, সে আমাকে কোমরের তল দিয়ে শাড়ি পাস করে শুয়ে শুয়ে শাড়ি পরিয়ে দেওয়া, মাথাটা জাস্ট একটু উঁচু করে সেখানেই খোপা করে দেওয়া, এইভাবে রেডি করা, আবার আমাকে নিয়ে গিয়ে ফ্লোরে, এবং একটা হুইল চেয়ার ছিল যেটাতে পা গুলো স্ট্রেট রাখা যেত। সেই অবস্থায় আমি হুইল চেয়ার চালানো শিখে পাঠ করতে শুরু করলাম 6 দিন পর থেকে। তো এই যে আমি, কি প্রসঙ্গে আমরা ছিলাম? সেটা হচ্ছে আপনি কন্টিনিউ করুন না। হ্যাঁ, যে প্রসঙ্গে বলছি যে আমি বলতে চাই না কেন, এই যে ঘটনাটা, এই ঘটনাটার জন্য আমার সব সময় মনে হয়েছে
ক্রেডিট গোজ টু ভেঙ্কটেশ ফিল্মস, ক্রেডিট গোজ টু আবিরা, ক্রেডিট গোজ টু অরবিন্দ। আমি কখনো বলিনি আমার কতখানি কষ্ট হয়েছে, কিন্তু এখন আমার মনে হয় খুব কষ্ট হয়েছিল, খুব কষ্ট হতো, কিন্তু ওই কষ্টটার মধ্যে আমি যে আনন্দটা পেতাম, আমি যদি বাড়িতে শুয়ে থাকতাম, সেটা আমার পক্ষে পাওয়া সম্ভব ছিল না। তো আমি বলছি আমি কাজের জন্য এতটা করতে পারি। আপনি যদি আমাকে বলেন যে খুব কঠিন একটা শট দিতে, আমি হাসি মুখে সেটা দিয়ে দেবো, কিন্তু আমি কাউকে বলতে পারবো না গিয়ে যে আমায় নিন। হয়তো একজন দুজনকে বলি, হয়তো লীনাদিকে কখনো বলি, দিদি আমি কিন্তু এখন ফ্রি আছি। সেটা লীনাদির সঙ্গে আমার এতদিনের কাজ করার সম্পর্কের জন্য আমি ওনাকে বলতে পারি। আমি জানি এর জন্য আমাকে কখনো ওর কাছে নিচু হতে হবে না। আদারওয়াইজ আমার না ভীষণ মনে হয় যে আমি কারো কাছে কোনো অ্যাডভান্টেজ নিইনি কখনো, এবং ওইখানটাই আমার একটা অসুবিধে আছে। সেটা যদি আপনি আমার স্কিলের অভাব বলেন স্কিলের অভাব, সেটা যদি আপনি আমার স্বভাব বলেন স্বভাব, সেটা যদি আপনি আমার ছোট থেকে বেড়ে ওঠার এই শিক্ষা ছিল সেটা বলেন, তাহলে তাই। বাবার একটা শক্তপোক্ত ইমেজ, তারপরে যাদবপুর, তারপরে তৃপ্তি মিত্র, একটা যাদবপুর পড়ার একটা মুক্ত চিন্তা ভাবনার একটা জায়গা, আমার জীবনের বেস্ট বছরগুলো। তো এই পরিষ্কার পরিচ্ছন্ন একটা যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়, পরিষ্কার একটা নীতি তৈরি হয় নিজের জীবনের ক্ষেত্রে, এটাতে যাদবপুর এবং তৃপ্তি মিত্র আমার বাবারও ভূমিকা আছে। সেটা তো আমি বললাম, ওখান থেকে তো শুরুটা হয়েছে, ওই বীজটা তো ওখানে বোনা হয়েছে। তো এই তিনটে জায়গাকে তুমি আজকে এই বয়সে এসে কিভাবে দেখো? আমি সব সময় বলি যে আমার জীবনে যদি কোনো সৌভাগ্যের বিষয় হয়তো অনেক কয়টাই আছে, কিন্তু আমার সবচেয়ে বড় সৌভাগ্য যে আমি এত এত বড় বড় গুরুদের কাছে থেকেছি, শিখেছি। আমি যখন সংস্কৃত সাহিত্য পড়ি যাদবপুর ইউনিভার্সিটিতে, আমি সবচেয়ে প্রিয় ছিলাম আমাদের ডিপার্টমেন্টের একজন খুব পণ্ডিত একজন প্রফেসর ছিলেন, তার নাম ডক্টর সুকুমারী ভট্টাচার্য। সুকুমারীতে প্রচুর বই আছে, আপনারা দেখবেনও জানবেনও হয়তো। তো সুকুমারীতে আমার কাছে এমন একজন মহিলা, এই যে বলছেন না, সুকুমারীতে একজন, আমার যতদূর শোনা উনি মূলত একজন খ্রিস্টান ভদ্রমহিলা ছিলেন। তো উনি ভীষণভাবে সংস্কৃত মানে জানতে চাইতেন, শিখতে চাইতেন। সংস্কৃতের সাহিত্যের যে সম্ভার, সেটা তো যে কোনো বিদ্বজ্জনকেই টানে। তো সুকুমারীদি, ওনার বিষয় ছিল ইংরেজি, উনি ব্রেবোর্নে পড়াতেন। আমার যতদূর শোনা যে উনি নাকি সংস্কৃত তখনকার দিনে মেয়েদের সংস্কৃত পড়তে দেওয়া হতো না, তো সংস্কৃত শিক্ষার অধিকার পাবার জন্য ডক্টর অমল ভট্টাচার্যকে বিয়ে করেন, এবং সেই সূত্রে উনি সংস্কৃত পড়ার অধিকার লাভ করেন। এবং ওনার মতন পাণ্ডিত্য আপনি শ্বাস করুন, আমার কাছে এগুলো এত এত জীবন্ত হয়ে আছে না এখনো। আমার প্রফেসররা, তৃপ্তি মিত্র, আমাদের আরব্ধতে যারা শিক্ষা দিতেন, আমাদের লাইট শেখাতে আসতেন তাপস সেন, আমাদের সেটের কাজ শেখাতে আসতেন খালেদ চৌধুরী, এক একজন এক একটা সব মানে দিকপাল এক একটা দিকের। তো এই মানুষগুলো আমার অতি অল্প বয়স থেকে আমাকে এত বেশি প্রভাবিত করেছিল, এবং শুধুমাত্র তাদের ওই বিদ্যাটুকু নয়, তাদের ব্যক্তিগত নীতি চিন্তা, সেটা হয়তো অনেক সময় আজকের যুগে অচল হতেই পারে, কিন্তু ভীষণ দামি। তৃপ্তি মিত্র আমাকে বলতেন যে শোন, রাস্তায় যেতে যেতে না অনেক রেজগি পাবি, খুচরো পাবি, খুচরো কুড়বি না কখনো। যদি কখনো হাঁটতে মানে তোর এই ভ্রমণের পথে, জীবন ভ্রমণের পথে যদি কখনো মোহর কুড়িয়ে পাস তো তুলে নিস, যদি কখনো মোহর দেখিস তো সেটা তুলে নিস, যদি খুচরো পড়ে থাকে চারপাশে, হাজার পড়ে থাকলেও কখনো সেদিকে হাত বাড়াস না। এগুলো না ওনারা নিজেদের জীবন দিয়ে ফলো করেছিলেন, ওরা নিজেরা এগুলোকে অনুসরণ করেছিলেন।
এক একটা কথা বলা আর সেটা নিজের জীবনে ওই আপনি আচরি হুম, ধর্ম পরের শেখাও, হুম, সেগুলোকে মানে সেগুলোকে নিজের জীবনের একটা প্র্যাকটিস হিসেবে নেওয়া, এইগুলো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। এগুলোকে আমি এখনো ভীষণ গুরুত্ব দিই হুম, এবং এখনো এই সময়কার ছেলে মেয়েদের সঙ্গে মিশেও আমি এখনো ওই ধারণাগুলোতে ভীষণ স্থির যে হুম, ওগুলো ঠিক ছিল। হুম, ওগুলোর মধ্যে দিয়ে এগোলে অনেক কিছু জানা যায়, জীবনের অনেক খারাপ পর্যায়ে কাটিয়ে দেওয়া যায়। হুম, কিরকম বলুন তো, মানে ছোট ছোট কথা, যেমন ধরুন এই যে খুচরো করবি না, মানে কি লোভ। হুম, আমি কিন্তু আবারও বলছি, কে কিভাবে পয়সা রোজগার করবেন, কে কিভাবে তার প্রফেশনকে নিজের রোজগারের স্বার্থে কাজে লাগাবেন, সম্পূর্ণ তার স্বাধীনতা। হুম, এবং যিনি যা করছেন আমি সবসময় বলি খুব ভালো, তুমি যদি এটাকে ভালোবেসে করো ঠিক আছে, তুমি যদি এটাকে বিশ্বাস করে করো ঠিক আছে, কিন্তু তুমি বিশ্বাস করো না হুম, কিন্তু তুমি ওটাকে ফাঁকি মেরে যদি তুমি রোজগার করো মনে করো, সেখানে আমার একটু আপত্তি আছে। আমি বলবো যে ওটাকে এনজয় করে করো। হুম, তুমি যদি একটা মাচার অনুষ্ঠানও করো, হুম, তুমি সেটা এনজয় করো। প্রথমত সেই স্কিলটা তার আছে বলে সে করছে। হুম, অনেক সময় দেখা যায় মাচার অনুষ্ঠানেও অনেক খুব বেসুরো গাইছে, হুম, তো যারা সেটা করছে না তাদের সেই স্কিলটা আছে তাই হুম, তারা মাচাটা করছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ওইটা ভালোবেসে করছো তো, হুম, ভালোবেসে করো, তাতে আমার কিচ্ছুতে আপত্তি নেই। কিন্তু আমার নিজের ক্ষেত্রে আমি কতগুলো হুম, ব্যাপারে একটু নিজের মতন করে থাকি, সেইখানেও আমি চাই না যে হুম। আহ, সকলের সঙ্গে, মানে সকলে যেটা করছে আমাকে সেটা করতে হবে, করতে হবেই, এরকম কোনো নিয়ম আছে। কারণ প্রত্যেকটা মানুষের নিজস্বতা একটা থাকে তো। সে তার ছোট থেকে বড় হয়ে ওঠা, তার পরিমণ্ডল, তার বন্ধু-বান্ধব, তার পড়াশোনা হ্যাঁ, ওই সব দিয়েই তো মানুষের একটা বিশ্বাস তৈরি হয় এবং সে সেই বিশ্বাসটাকেই স্ট্রং করে রাখে এবং সে সেটাই মনে হয়। না, যদি আমি দেখি আমার চলার পথে চলতে চলতে যে আমি এগুলো ভুল জানি, হুম, হুম, অনেক কিছুই আমরা শিখি, একদম। শেখবার মতো হলে নিশ্চয়ই শিখবো, কিন্তু যে জিনিসগুলোতে আমার মানুষ হিসেবে হুম, যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, হুম, একটা মানুষ হিসেবে জন্মে যা যা কিছু আমরা আর পাঁচটা প্রাণী বা জীবের থেকে যেখানে যেখানে আলাদা, হুম, মানুষ হিসেবে বাঁচার জন্য আমরা যে যে বিশেষ সুবিধে পাই হুম, বা যে যে বিশেষ ক্ষমতার অধিকারী আমরা হই, আমি বেসিক্যালি তার উপরে শ্রদ্ধাশীল। হুম, আমার মনে হয় এই মনুষ্য জন্মটাকে আমার কোয়ালিটির দিক থেকে অনেক বেশি উন্নত করার একটা সুযোগ এসছে। হুম। এখান থেকে অনেক কথা আসতে পারে, আপনি কি এই জন্ম ও জন্ম পরজন্ম, আমি কোনো বাক বিতণ্ডায় যেতে রাজি নই। হুম, হুম, যদি থাকে যদি না থাকে, হুম, তো সেই শ্রীরামকৃষ্ণ কাকে একটা বলেছিলেন না যে উম ভগবান যে আছে কি বলে, ঠিক আছে যদি থাকে সেই জন্য হুম, ডাক। হুম, হুম, আচ্ছা নেই, আমি বুঝলাম নেই, হুম, কিন্তু যদি থাকে হুম। তো ডাক না একবার। পসিবিলিটি আছে তো। হ্যাঁ, এইরকম হুম, আর হুম, কি, ব্যাপারটা এইরকম। তো যদি কিছু আহ এই জন্মের মনুষ্য জন্মের কিছু হুম, একটা স্পেশালাইজ কোয়ালিটি থেকে থাকে, হুম, তাহলে সেইটাকে আমার মনে হয় উম সেইটাকে সেলিব্রেট করা উচিত, হুম। সেইটাকে আহ, ভীষণভাবে আমি চাই। এবং তার জন্য যা কিছু আমি নিজে বিশ্বাস করি হুম, যে আমি এভাবে চলবো, যেটা আমার কাছে খুব দামি বলে আমি মনে করি, এবং আমি নিজের জীবন দিয়ে দেখেছি যেভাবে চলে আমার জীবনে কখনো হুম, অসম্মানের মধ্যে পড়তে হয়নি, যেভাবে চলে আমার নিজের জীবনে কখনো অসুবিধের মধ্যে পড়তে হয়নি, যেভাবে এগিয়ে আমাকে কখনো ভালো ছাড়া খারাপ হয়নি, তাহলে সেখানে আমি কেন হুম, সন্দেহ হুম, হুম, হুম। সন্দেহ প্রকাশ করবো? আমি করি না। উম, এইখানে আমার আরেকটা অন্য অ্যাসপেক্ট থেকে একটা জিনিস জিজ্ঞাসা করা, সেটা হচ্ছে গিয়ে এই যে এখন দেখছি, মানে আমি জানি না কতটা সত্যি, আমাদের জীবনে এবং আমাদের সমাজে ইনটলারেন্স এসছে। তুমি এটাকে কিভাবে দেখো? এটা কি ফিল করতে পারো? এসছে কি না আদৌ?
সর্বত্র এসছে এবং তার আসার কারণও আছে। মানুষের এত কিছু, এটাই আপনি আরেকটা গোড়ার কথা বললেন, জানেন তো, চাহিদা, হুম সেই চাহিদার চাহিদা যদি পূর্ণতা না পায়, হুম তার থেকে মানুষের একটা ক্ষোভ তো হয়, হুম ক্ষোভ তো জন্মায়। এবং সেটা যখন ধরুন এমন পর্যায়ে চলে যায় যে তার বেঁচে থাকার জন্য কষ্টকর হয়ে যায়, হুম তখন মানুষের তো ধৈর্যচ্যুতি হয়। হুম এটা খুব প্রাত্যহিক জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এটা আমাদের রাষ্ট্রের সাথে, আমাদের সমাজের সাথে, আমাদের অর্থনৈতিক অবস্থানের সাথে জড়িয়ে আছে। এটাকে অতিক্রম করা উচিত, কিন্তু সেই অতিক্রমটা একটা মানুষ খুব ব্যক্তিগতভাবে কতটা করতে পারবে তার থেকে সবাই যদি এটা চেষ্টা করে তাহলে বোধহয়। হুম কিন্তু আপনি এটা ঠিক বলছেন যে অসহিষ্ণুতা এমন জায়গায় চলে গেছে, হুম আমাদেরই অসহিষ্ণুতা আমাদেরই ক্ষতি করছে, আমাদেরই অসহিষ্ণুতা আমাদের সন্তানদের ক্ষতি করছে, আমাদেরই অসহিষ্ণুতা আমাদেরকে এমন একটা সময়ের মধ্যে নিয়ে যাচ্ছে যে আমরা বুঝতে পারছি না যে এই অসহিষ্ণুতার ফল কোথায় গিয়ে হুম। শেষ হবে। এটা এটা ভীষণ ভাবে এটা আছে। এবং আমাদের তো আরো যেটা দেখা যায় আর কি, আমাদের মধ্যে এই বহু স্বর হয়, তোমাকে ডান দিক নয় তোমাকে বাদিক, মানে কোনো একটা দলে তোমাকে যেতে হবে। দল মানে আমি বলছি, মানে তুমি হয় যদি এটা করো তাহলে তুমি এটা, যদি এটা না করো এটা। এই যে বহু স্বর, যে আমি এটাতে বিশ্বাস করি, আমি এটা বলছি, এ এটাতে বিশ্বাস করে, এ এটা বলছে, বি ওটাকে বিশ্বাস করছে। এই যে আমার আমার চিন্তা ভাবনাকে বিশ্বাস না করলেই সে আর এক্সিস্ট করে না, তাকে, তার স্বরটাকে আর কোনো মান্যতা দেওয়া হবে না। এইটাও তো একটা, মানে মারাত্মক একটা খারাপ টেন্ডেন্সি আমাদের মধ্যে তৈরি হচ্ছে, এবং চাইতে না চাইতেও আমরা তার পার্ট হয়ে যাচ্ছি, আমাদের ব্যক্তিগত জীবনেও তার এফেক্ট সেই জন্যই তো পড়ছে। খুব সাবধানে থাকাটা ভীষণ জরুরি। মানে প্রত্যেকের তো একটা মত থাকবেই, হুম মানে কেউ তো অ্যাপলিটিক্যাল হতে পারে না। একদম। মত তো আছে, নিশ্চয়ই আছে, এবং সেটা প্রকাশ করারও আমার স্বাধীনতা আছে। হুম কিন্তু কাদের কাছে প্রকাশ করবো বলুন তো, যাদের নিজেদেরই মতের কোনো স্থিরতা নেই, হুম আজ এক মত পোষণ করে কাল আর এক মত পোষণ করে, তো তাদের সাথে লাইন দিয়ে দাঁড়িয়ে আমি আমার মত প্রকাশ করে কি করব? আগে জানি কারা তারা হুম যারা নিজেদের মতে একেবারে স্থির আছেন, হুম তবে তো তাই আমার তাদের প্রতি সেই রেসপেক্ট আসবে। এটা আর একটা যন্ত্রণার দিক। এটা প্রত্যেকটা মানুষের যে যেভাবে ব্যক্তিগতভাবে হ্যান্ডেল করতে চায় তাকে হ্যান্ডেল করতে হুম হবে। যে চায় না সে আজ এখানে কাল ওখানে করছে, করুক। হুম কি আলটিমেটলি তো সকলের ভালো থাকাটা ম্যাটার করে। হুম তাহলে আমার মত এইটা, সেই মতটা যদি কারো ভালো কোনো কাজে না লাগে তাহলে সেই মতটারও কোনো মানে নেই। হুম আর আপনার মত ওইটা, অথচ আমি দেখছি সত্যি তো সেটা ভালো কাজে লাগছে, হুম ভালো তো লাগুক না। আসল উদ্দেশ্য যেটা, হুম আমার কাছে সেইটাই হচ্ছে মূল লক্ষ্য, হুম। সেইটা সাধিত হলেই যথেষ্ট। তোমার কাছে দেশপ্রেমের মানে কি? আমার কাছে দেশপ্রেমের মানে একটা রিয়েল আবেগ। আমি রবীন্দ্রনাথের দর্শনেও বিশ্বাসী যে গোটা বিশ্বই আমার দেশ। তা সত্ত্বেও হুম আমি খুব ভালো করে জানি যে আমি চাইলেই আজকে আমেরিকার হুম সিটিজেনশিপ পাবো না, আমি চাইলেই আজকে ইউকের সিটিজেনশিপ পাবো না। আমাকে তো একটা দেশের, খুব প্র্যাকটিক্যালি তো আমাকে কোনো একটা দেশের, হুম আমি জন্মেছি হুম সেখানকার নাগরিক তো হতেই হবে। হুম এবং আমি যে দেশে জন্মেছি সেই দেশকে আমি ভালোবাসবো। এর মধ্যে দেশপ্রেম যদি বলেন, দেশপ্রেম এর মধ্যে সবকিছুই আছে, একটা অদ্ভুত আবেগ এটা। হুম এবং আমার মনে আছে আমি খুব অল্প বয়স থেকে, মানে আজও বোধহয় আমি মেরে বতন কে লোগো শুনলে কাঁদি। হুম কেননা আমার 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 কাছে যারা দেশের জন্য একসময় প্রাণ দিয়েছিলেন, মানে ব্রিটিশ আমলে আমাদের দেশের জন্য যারা যুদ্ধ করেছিলেন, যারা লড়েছিলেন, অল্প বয়সী ছেলেমেয়েরা, পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক অবস্থায়
প্রত্যেকটা বিপ্লবের সময় আমার মনে হয়েছে কিরকম হুম। যে এইটা একটা আলাদা আবেগ। ওই যে অল্প বয়সী ছেলে মেয়েগুলো সবকিছু ছেড়ে, সমস্ত স্বার্থ ছেড়ে, সমস্ত স্বার্থের ঊর্ধ্বে উঠে যখন ঝাঁপিয়ে পড়ে না হুম। দেশের কোনো একটা হুম। কাজের জন্য, হয়তো পরবর্তী সময় যদি সেটা ভুলও প্রমাণিত হয়, কিন্তু সেই সময় তো হুম। হুম। তাদের মনে হয়েছিল যে এটা ঠিক, হুম। এবং তারা তো স্বার্থ ত্যাগ করে সেটা করেছিল, নিজেকে নিয়ে তো ভাবেনি। এই জিনিসটা আমার কাছে ভীষণ শ্রদ্ধার মনে হয়, ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে। উম, আহ, তুমি তোমার জীবনে বই পড়াটা কতটা আছে, এইটা একটা আমার প্রশ্ন। আর তার সঙ্গে আমি আর একটা প্রশ্ন এটা জুড়ে দেবো যে রবীন্দ্রনাথকে আমাদের মানে এটা আমার সবার কাছেই প্রশ্নটা থাকে, কারণ আমি এই বিষয়ে একটু চাইছি একটু বেশি আলোচনা হোক। রবীন্দ্রনাথকে ঠাকুর হিসেবে, দেবতা হিসেবে না দেখে রবীন্দ্রনাথকে কি রাইটার হিসেবে ক্রিটিসাইজ করা সম্ভব? তোমার ভিউ। যদি কারো মনে হয় সে করতেই পারে। মানে সেটা কি আমাদের এখানে হয়? তো একজনকে যদি আমি রাইটার হিসেবে বেশি চর্চা করি বা তার ক্রিটিসিজম করি, তাহলে অনেক বেশি আমার কাছে রবীন্দ্রনাথ এমন একজন লেখক যার লেখার সাথে আমি আমার জীবনের প্রত্যেকটি বয়সে, প্রত্যেকটি বিপর্যয়ে, প্রত্যেকটি সুখে, প্রত্যেকটি দুঃখে, প্রত্যেকটি আবেগে হুম। আমি আইডেন্টিফাই করতে পেরেছি। হুম। আমি নিজের সঙ্গে ভীষণ সম্পৃক্ত মনে করি। আমি কেন, আমি খুব হলপ করে বলতে পারি বেশিরভাগ ওনার যারা মানে পাঠক তারাই সেটা মনে করেন, ওনার যারা শ্রোতা তারাই সেটা মনে করেন। আমি রবীন্দ্রনাথের সমালোচনা করব এরকম একটা স্ট্রে কমেন্ট করলে তো হয় না। তোমার একটা লেখা মনে হতে পারে এটাকে তুমি তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটা তুমি সেটা কিভাবে নিচ্ছ। কিন্তু আমি বলছি যে যে এত লোক রবীন্দ্রনাথের গান গায়, এত লোক রবীন্দ্রনাথের কবিতা বলে, এত লোক রবীন্দ্রনাথে যখন তার সেই সংলাপগুলো বলে, যখন আমরা পড়ি, আজকে বলুন তো একজন অভিনেতার জন্য আমি তো মনে করি সবচেয়ে বেশি জরুরি হচ্ছে পড়াটা, এবং প্রকৃতি পাঠ মানে পড়া, আই মিন পাঠ্য বই না, এর বাইরেও বই। এবার কে কিরকম পড়বেন সেটা তো তার অভিরুচি। কেউ হয়তো অনেক বেশি মার্কস বা লেনিন পড়েন, কেউ হয়তো অনেক বেশি গান্ধী বা এই অঞ্চলটা পড়েন, কেউ হয়তো অনেক বেশি বঙ্কিম পড়েন, কেউ হয়তো অনেক বেশি শরৎচন্দ্র পড়েন, কেউ হয়তো অনেক বেশি মানিক বারুজ্জে পড়েন। যার যার এ অনুযায়ী তার তার প্রিয় লেখক হয়। কিন্তু আমি মনে করি একজন অভিনেতার জন্য সবার লেখাই অল্প বিস্তর পড়ে ফেলা উচিত। সেগুলো তখন মনে হয় না যে কেন পড়ছি কি পড়ছি বলে পড়তে হবে না। তুমি পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো, তুমি অভিনয়ও করতে থাকো, কবে যে কোনটা কাজে লাগবে তখন তুমি নিজেও জানো না। কোনোদিন কোনো এক মুহূর্তে তুমি দেখবে যে এই লাইনটা ওই লাইনটার সঙ্গে কিভাবে একটা যুক্ত। আমরা যখন এই বিএড পড়তাম তখন আমাদের একটা জিনিস পড়ানো হয়েছিল এডুকেশন পড়ানোর সময়, যে ট্রান্সফরমেশন অফ লার্নিং। যে আপনি একটা বিদ্যা শিখছেন, সেই সঙ্গে আপনি শুধু সেইটুকুই শিখছেন না, আপনি নিজেই জানেন না সেই সঙ্গে আপনি আরো অনেক কিছু শিখছেন কিভাবে, যেটা এইটার সঙ্গে সম্পৃক্ত, যেটা হয়তো আপনার জীবনে চলতে চলতে আপনি কোনো একদিন এই এই যে অভিজ্ঞতাটা আপনার হলো, এইটা পড়ে যেটা আপনি জানলেন, সেটা আপনি আপনার কোনো একটা কাজের মধ্যে তার প্রয়োগ করে, এবং সেটা হয়তো এই সাবজেক্টটা না, অন্য একটা সাবজেক্ট, কিন্তু এই দর্শনটাকে আপনি সেখানে প্রয়োগ করলেন, করে সেটার একটা অদ্ভুত ভালো রেজাল্ট পেলেন। মানে কিরকম একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্ট মিলে যাওয়া। এখন কেউ যদি বলে যে এতক্ষণ ধরে প্রকৃতির বর্ণনায় চলছে, আমার পড়তে ভালো লাগছে না, বিভূতিভূষণ পড়ছে, সে হয়তো জানেই না যে পড়ে ফেললো সে হয়তো একদিন তার ডায়লগ বলতে গিয়ে অদ্ভুত ভাবে রিয়েলাইজ করলো যে আরে
তখন পড়তে পড়তেও তো আমার এই অনুভূতিটা হয়েছিল আজকে যেটা আমি বলবো, হুম ওইটার সঙ্গে তো এটা রিলেটেড। আমি তো আমার মানে ভীষণ ভাবে কানেক্ট করার একটা ব্যাপার থাকে বলে হুম আমি মনে করি। কেন মনে করি? আমার জীবনের একটা অভিজ্ঞতা আমি বলি। আমি যেহেতু সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছি, তো একটা সময় আমি ঝরঝর করে মেঘদূত বলতে পারতাম, মানে শকুন্তলা বলতে পারতাম, কোনো অসুবিধে ছিল না, পাঠ্য বই হলে যা হয়। আমি পরবর্তী সময়ে পাশ করে যাওয়ার বেশ কিছুদিন পরে আকাশবাণীতে অনুষ্ঠান করছি। হঠাৎ আমাকে যিনি দায়িত্বে ছিলেন তিনি একদিন ডেকে বললেন, প্লিজ আজকে একটা অনুষ্ঠান করে দাও না। কিসের? তো বললো যে আজকে পয়লা আষাঢ়। তো বললো, প্লিজ রীতাদি তুমি এটা করে দাও, তুমি এটা পারবে। পয়লা আষাঢ়, ওই যে আষাঢ় এসছে প্রথম দিবসে, এইটা হচ্ছে ওর টার্গেট। হুম হুম আমি তখন ভাবছি যে আমি যেটা পড়েছি আর এখানে যেটা রেডিওতে আমাকে যেটা করতে হবে, 10টা যন্ত্রপাতি নিয়ে বসে হুম এর সাথে এটা মিক্স করে ওর সাথে এটা মিক্স করে আমি আমার সংস্কৃতের সাহিত্যের অভিজ্ঞতাটা এখানে কি করে কাজে লাগাবো। হুম ও তো বলে দিল করে দাও। আমি বললাম, ঠিক আছে। আমি বসলাম কনসোলে বসে, মাইক ওপেন করে আমি ইন্ট্রোডাকশন করলাম, করে এবার আমাকে তো বিষয় আসতে হবে। হুম আমার কি মনে হলো আমি কেন জানি না, সেদিন প্রথমেই শুরু করে দিলাম সন্তপ্তানাং তমসি শরণং বলে মেঘদূত বলতে শুরু করলাম। হুম আমি বলছি আর ভাবছি, হে ঠাকুর, রেডিওর ওপারে তো পুরো দর্শক ভাবছে কি অংবংচং বলছে, দৌড় ভালো লাগছে না, এইসব তো গেল আজকে সব। আমি থামিনি, 4টে স্ট্যান্ডে বলেছি। বলার পরে বলছি যে কেন বলুন তো, আজকে আমরা এটা দিয়ে শুরু করলাম বলে পয়লা আষাঢ় অমুক তমুক হ্যান ত্যান, মেঘদূত থেকে যা যা বর্ষার কাব্য আছে ইত্যাদিতে চলে গেলাম। আপনি বিশ্বাস করুন, সেদিন আমি দেখলাম যত লোক ফোন করলেন এবং তারা বলছেন আমাদের গায়ে কাঁটা দিচ্ছে এভাবে কখনো, আমি আমি ওইটা আশা করিনি। কিন্তু আমি দেখলাম যে আমার একটা জায়গা এক সময় কোনো এক সময় শেখা একটা বিদ্যা হুম আজকে হঠাৎ করে আমি নিজেও জানি না আমি সেটা বলবো, একটা সুযোগ এলো, আমি সেটাকে প্রয়োগ করলাম এবং দেখলাম সেটা অদ্ভুতভাবে সাকসেসফুল হয়ে গেল। হুম তো কোনো বিদ্যা, কোনো পড়াশুনোই কখনো, মানে যে কোনো জানা, যে কোনো, আমি মনে করি জীবনের সবচেয়ে বেশি দুর্মূল্য জিনিস হচ্ছে এবং সবচেয়ে দামি জিনিস হচ্ছে কিছু একটা জানা, হুম জ্ঞান। যত বয়স হয় আমার মনে হয় যে যত মানুষ মৃত্যুর দিকে এগোয় আমার মনে হয় যে আর ওর কিছু জানার থাকবে না। হুম এই জানাটা সে যাই জানতে চাক, যার যেদিকে নেক, এটা একটা মানুষের বিরাট সুবিধে যেটা আর কারণ নেই। তো এই জানাটার মধ্যে একটা মজা আমি পাই। হুম তো সেই জানাটাকে যদি আমি আজকে বই পড়লাম, আজকে একটা উপন্যাস পড়লাম, কালকে অভিনয়ের সময় যদি আমার সেই আবেগটাকে আমি কাজে লাগাই, হুম তাহলে তার একটা আলাদা ফল হয়। হুম তো সেই জন্য আমি বলছি যে আমার কাছে পড়াশোনাটা হচ্ছে এরকম, আমার জীবনে আমি সেটাকে আমার কাজে ব্যবহার করার জন্য আহ ভীষণ প্রয়োজনীয় মনে করি। তোমাকে যদি একটা টাইম মেশিন দেওয়া হয়, তুমি আর একটা ঘটনায় তুমি রিভিজিট করতে পারবে, সেই ঘটনাটা কি? এই ঘটনাই সেরকম হয় যেটা হলে ভালো হতো, হুম কিন্তু সব মানুষেরই তো সেরকম না পাওয়া থাকে যে হ্যাঁ এটা হলে ভালো হতো কিন্তু হয়নি। হুম কিন্তু অনেক সময় হয় না যে নিজের মূর্খামির জন্য হয়নি। হুম আমি এনএসডি তে চান্স পেলাম, চান্স পাওয়ার পরে ওখানে আমাকে ইন্টারভিউতে ডাকা হলো। আমি রতন থিয়াম আমার মনে আছে, টানা 45 মিনিট হুম আমাকে এক্সটেম্পোর অভিনয় করালেন। উনি একটা করে সাবজেক্ট বলে যাচ্ছেন, আমি বলে যাচ্ছি, তারপরে আরো বেশ খানিকক্ষণ আমি যেটা তৈরি করে নিয়ে গেছি প্র্যাকটিক্যাল হচ্ছে। হুম তো উনি বললেন যে তোমাকে আমরা স্কলারশিপটা দেবো, কিন্তু তুমি এনএসডি তে থেকে সেটা করো। হুম তো আমি ওই যে আমার আমি আমি যেটা করেছি সেটাকে আমি এখনো ঠিক বলে মনে করি। আমি তখন আরব্ধ নাট্য বিদ্যালয়ের ছাত্রী। আমি হুম বললাম না, আমাকে যদি এটা করতেই হয় তাহলে আমি জেঠিমাকে গুরু হিসেবেই আমি এই হুম স্কলারশিপটা নেব, না আপনাদের সেটা অ্যালাউ করতে হবে। তো আমি ওই ওদের অফারটা নিইনি।
হুম, ওরা আমাকে তার পরিবর্তে জেঠিমাকে গুরু হিসেবে ওই স্কলারশিপটা দিয়েছিলেন, কিন্তু ওই যে এনএসডি যাওয়াটা আমার মাঝে মাঝে মনে হয় যে উম, আরো হয়তো অনেক কিছু শেখা যেত। হুম, এইটা ছাড়া বাকি সবার জীবনেই যেরকম থাকে অনেক কিছুই হয়তো হলে ভালো হতো। সব কি হয়? হুম। যেরকমটা নির্ধারিত হয়তো সেরকমটাই হয়। কিন্তু এটা খুব মজা করে বললাম আর কি, জাস্ট আপনি প্রশ্ন করলেন তাই। মা শব্দটা এলে হুম। কি মনে পড়ে? মা শব্দটা এলে আমার গোটা পৃথিবীতে যত মা আছেন তাদের সামাজিক অবস্থানের সাথে, মানে আজকে আমেরিকাতে ধরুন কোনো একজন খুব বিদুষী মা, হুম, খুব সাকসেসফুল মা, তিনি যেভাবে তার সন্তানদেরকে মানুষ করছেন বা মানুষ করার সুযোগ পাচ্ছেন বা সুযোগ দিতে পারছেন, বা যে স্নেহের যতগুলো বহিঃপ্রকাশ আছে, যত্ন আত্মে তাকে যতভাবে জীবনের পথে এগিয়ে দেওয়া যায়, তার বিকাশ ঘটানো যায়, আজকে আমাদের দেশের খুব প্রত্যন্ত খুব প্রান্তিক জায়গার কোনো মা হুম, সেই সুযোগটা পান না। এটা আমার খুব দুঃখের। আমার কাছে এটা আমার কাছে ভীষণ আহ, একটা লাল কালি দিয়ে আন্ডারলাইন করার মতন বিষয়। আমার মনে হয় পৃথিবীর সব মার কাছে যদি সেরকম একই সুযোগ থাকতো, হুম, একই সুবিধে থাকতো, তারা সবাই হয়তো নিজেরাও জীবনে যথেষ্ট আলোর মধ্যে আছেন হুম, এবং তার সন্তানকেও সে একই আলো দেখাতে পারছেন, তাহলে ভারী ভালো হতো। কেননা মা, একটা সন্তান তার জীবনে বড় হওয়ার জন্য তার মায়ের ভূমিকা সবচাইতে গুরুত্বপূর্ণ হুম, এবং অদ্ভুতভাবে গুরুত্বপূর্ণ। বাবা তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু মায়ের সাথে একটা বাচ্চার যে এটা অ্যাটাচমেন্ট, মায়ের সঙ্গে একটা বাচ্চার যে কানেকশন, সেইটা তো একদম ভীষণ শিকড় থেকেই তো। আর মাদের অনুভূতিগুলো আলাদা হুম, স্বভাবতই। আমরা পুরুষ মহিলা যতই আহ, আমরা বলি যে এ খুব শক্তিশালী, এ দামি, এ হুম, অদামি, মহিলারা নিচু পুরুষরা উঁচু, বা হুম, আমরা দুজন সমান, যে যাই বলি না কেন, বেসিক্যালি একটা মানুষ জন্মাচ্ছে যখন, তার প্রথম পরিচয় সে তার বাবার হুম, মায়ের সন্তান। আবার সে যখন কাউকে জন্ম দিচ্ছে তার আর একটা পরিচয় যে আমি অমুকের মা বা বাবা। একদম ডিরেক্টলি এগুলো হুম, আসে তো। তো সেইখান থেকে আমার ভীষণ মনে হয় যে মায়ের সাথে সন্তানের যে সম্পর্কটা, হুম, সেইটা আর কোনো সম্পর্কের সঙ্গে বোধহয় তুলনা হয় না। একটাই হতে পারে, গুরুর সঙ্গে তার খুব প্রিয় শিষ্যের যে সম্পর্ক হয়, হুম, সেটা অনেক সময় মা সন্তানের মতন হয় বা বাবা সন্তানের মতন হয়। উম, তাই সেই সম্পর্কটাকে আহ, যদি আমরা খুব গুরুত্ব দিই, তাহলে একটা বাচ্চাকে বড় করার জন্য হুম, তার মায়ের গাইডেন্স ভীষণভাবে তার বাচ্চার জীবনটার চেঞ্জ করে দিতে পারে, তার দর্শনটাকেই হুম, অন্যভাবে তৈরি করতে পারে। তো সব মায়ের কাছে যদি সেরকম সুযোগ সুবিধে, জ্ঞানের আলো, আহ শিক্ষাগত যোগ্যতার দিকে বাচ্চাকে এগিয়ে দেওয়ার সুযোগ, আহ তাকে প্রকৃত মানুষ হওয়ার দিকে যাতে ইন্সপায়ার করা যায়, হুম, যে না, সাকসেসফুল বলতে কি কি বোঝাও। হুম, একটা সাকসেসফুল কথাটা ভীষণ আপেক্ষিক। হুম, কার কাছে কোনটা সাকসেস এবং কার কাছে কি সাকসেস বয়ে আনবে, আমরা তো একজন আরেকজনেরটা নির্ধারণ করে দিতে পারি না। একদম। তোমার কাছে যেটা সাকসেস, আমার কাছে সেটা নাই হতে পারে। আমার কাছে হয়তো আর একটা দিকে হুম, এগিয়ে যাওয়াটা অনেক বেশি সাকসেস। তো সেইটা আমার মনে হয় এই গাইডেন্স গুলো
জাতি একটাই তার সঙ্গে মানে ভীষণ দিক জড়িয়ে আছে, সেটা হচ্ছে যে সেই বাচ্চাটা পরবর্তী জীবনে কিরকম মানুষ হলো, সে তার জীবনটাকে কিভাবে বাঁচলো, সে কি শুধু ভোগ্যপণ্যে আবদ্ধ হয়ে রইলো, আমি কি তাকে তার দিকে চালিত করলাম, না আমি তাকে জ্ঞানের দিকে চালিত করলাম, নাকি আমি তাকে বললাম যে আনন্দ অনেক রকমের হয়, খুব পয়সার মধ্যে থাকার আনন্দ, খুব আলোর মধ্যে, জ্ঞানের আলোর মধ্যে থাকার আনন্দ, খুব স্বার্থশূন্য মানুষদের সঙ্গ করার আনন্দ আর একটা আনন্দ, মানে বিভিন্ন রকম, গানের পরিবেশটা আর একটা রকম। তো জ্ঞানের এতগুলো দিক আছে, এতগুলো স্ট্রিম আছে আমাদের শিক্ষার এবং আপনার সংস্কৃতির, যে সব কটা দিকেই প্রচুর কিছু ছড়িয়ে আছে। শুধুমাত্র পয়সা কড়ির দিক থেকে সাকসেসফুল হও সেইটা বলার সঙ্গে সঙ্গে যদি যে হ্যাঁ তুমি এমন একটা কিছু করো যাতে তোমার মনের আনন্দটাও মরে না যায়, সেই রকম যদি সবাই হতে পারতো তাহলে খুব ভালো হতো। এটা আমার মা বলতে এটাই মনে হয়। মানুষ তোমাকে কিভাবে মনে রাখুক তুমি চাও? মানুষ আমাকে মনে রাখুক এরকম কোনো বাসনা বা কোনো ইচ্ছেই আমার আমি কখনো ভেবে দেখিনি। আমাকে কেন মনে রাখবে মানুষ বলুন তো? খুব প্র্যাকটিক্যাল একটা কথা বলুন, আজকের যারা জেনারেশন তাদেরকে আপনি কি জিজ্ঞেস করুন তো শম্ভু মিত্রকে কজন বলতে পারবে? কজন বলতে পারবে তুলসী চক্রবর্তীকে? তাহলে আমি কে যে আমাকে মনে রাখতে হবে? আমি বিশ্বাসই করি না, আমি মনেই করি না। আমি জানি আমি যে কদিন আছি, আমাকে যে কদিন দেখা যাচ্ছে, লোকে সে কদিন আমাকে মনে রাখবে। আমি যদি 5 বছর আর প্রতি ঘরে ঘরে না গিয়ে উঁকি মারি তাহলে আমাকে সেদিনও মনে রাখবে না, আমি বেঁচে থাকা অবস্থাতেও মনে রাখবে না। কেননা বাই চান্স যে কোনো কারণেই হোক আমাদের প্রফেশনটা আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে যে এর সঙ্গে কোনো বিরাট শিল্প জড়িয়ে নেই। আমাদের সম্মানের সঙ্গে হয়তো আমি আমার চাকরি না করে, অত পড়াশোনা শিখে চাকরি না করে অভিনয়কে বেছে নিয়েছি, হয়তো তার থেকে আমার একটা জীবন ধারণ হয়ে যাচ্ছে এই মাত্র। যখনই চান্স পাচ্ছি গিয়ে থিয়েটার করছি, মনের খিদে মেটাচ্ছি, কিন্তু আমি একই সাথে বড় স্ক্রিনে ছোট স্ক্রিনে দুটো জায়গায় আমি ভীষণ কাজ করতে করতে ভালোবাসা তো এসেই যায়, প্রেমে পড়ে যাই, সেসব তো হয়। কিন্তু তার বাইরে সত্যিকারের কথা বলতে গেলে কজনকে মনে রেখেছে, যারা দিকপাল তাদেরকেই কজন মনে রেখেছে, তা আমাকে মনে রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই, একদম ওরকম কোনো আশা আমি করি না। আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে বসেছিলাম, মোটামুটি আমি সব পয়েন্ট গুলোকে কভার আপ করে এনেছি। আমার প্রথমত খুব একটা জানার মানে তোমার অভিনয় প্রতিদিন সন্ধে আমি না চাইলেও আমার ঘরে পৌঁছে যাচ্ছে। তুমি অভিনয় দিয়ে যেটা বলতে চাইছো সেটা অভিনয় দিয়েই তুমি বলছো। তারপরে হচ্ছে গিয়ে যে তুমি তারপরেও আমাদের যেটা জানার কৌতূহল, মানুষটা কিভাবে ছোট থেকে বড় হয়ে উঠেছে, তার দৃষ্টিভঙ্গি কি, সেটা নিয়েই আলোচনার আমি কেন্দ্র করে রেখেছিলাম। আশা করি সেই কিছু কিছু উত্তর হয়তো আমরা পেয়ে গেছি। এবার এই আড্ডাটা লম্বা থেকে লম্বা হতে থাকবে, হতেও পারে, সেটা কাম্য নয়। হ্যাঁ, আমরা অন্য আরেকদিন আবার তোমাকে নিয়ে বসবো, আবার আরো নতুন কিছু কথা শুনবো। আজকে এখানে আড্ডা মারতে এসে আমি কিছুই জানতাম না। আমি একবার এসে পৌঁছে জিজ্ঞাসা করলাম যে কি মানে কি কথা বলতে হবে আমায়। তারপরে যেভাবে আমাদের কথাবার্তা এগুলো সবটাই তো আনপ্ল্যান্ড, কিছুই স্ক্রিপ্টেড নয়, এবং তাৎক্ষণিকভাবে সবকিছুর উত্তর দেওয়া। কিন্তু আমার কখনো অসহায় মনে হয়নি নিজেকে। আমি খুব মানে স্বস্তিতে ছিলাম, আমার কখনো নিজেকে ইনসিকিউর লাগেনি, কোনো অস্বস্তি হয়নি। এবং যিনি আমাকে ইন্টারভিউ করলেন, আমার সঙ্গে যিনি গপ্প করলেন, তার সাথে গপ্প করতে আমার বেশ লেগেছে, এটুকু বলতে পারি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা মগজমারির এই অনুষ্ঠান অনেকেই দেখেন বোধহয়। আমি চাই আপনারা আরো বেশি দেখুন। এরা খুব যত্ন করে একটা স্টুডিও বানিয়েছেন,
সবাই খুব যত্ন করে কাজটা করছেন। ফ্লোরটা পিন ড্রপ সাইলেন্স, কোথাও কোনো ফুসফুস গুজগুজ নেই, কোথাও কোনো এমন কোনো কিছু ঘটছে না যাতে আমার মন অন্যদিকে চলে যায়। খুব শান্ত ভদ্র একটা নির্জন পরিবেশ। আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে কি। এবং যারা কাজ করছেন এখানে তাদেরকেও খুব ভালো লেগেছে এই জন্য যে সবাই কি ভীষণ সিনসিয়ার, কি ভীষণ ডিসিপ্লিনড। বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো একেবারে কিচ্ছু না জেনে এসে এখানে প্রায় মানে ওনার সঙ্গে আমার আজকেই আলাপ হলো, হয়তো দেখেছি কখনো। এইভাবে একটা নতুন মানুষের সঙ্গে আড্ডা মারা, কিন্তু ওই আর কি, কোনো অস্বস্তি হয়নি। খুব কমফোর্টেবল, খুব শান্তিপূর্ণ, খুব সুন্দর জায়গা। মানে নিজেকে খুব সেফ মনে হয়, খুব বুঝতেই পারছেন কি বলছি, যে ভালো লেগেছে আমার খুব। তো আপনারা প্লিজ দেখবেন সবাই, এদের এই এতখানি চেষ্টা যেন সফল হয়। শুধু আমার অনুষ্ঠান কেন, এরা অনেক অনেক বড় বড় শিল্পীদের নিয়ে অনেক অনুষ্ঠান করছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা প্লিজ সহযোগিতা করবেন। অনেক ধন্যবাদ।